বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আমাদের জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। শিক্ষা জীবনের একটি প্রান্তে ছিল রেহান, জন্মসূত্রেই যে এক রাজকীয় সুবিধার অধিকারী। অন্য প্রান্তে মীরা, যে নিজের ঘাম ঝরিয়ে একটু একটু করে স্বপ্ন বুনত। চলুন আজ শোনা যাক এই দুজনের আখ্যান, যার সূচনা হয়েছিল এক চোখ ধাঁধানো আর্ট একাডেমির আঙিনায়। একাডেমিটি শহরের ঠিক কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। চারপাশটা যেন কোনো নামি দামি শিল্পীর আঁকা ছবি। বিশাল গম্বুজ, শ্বেত পাথরের মসৃণ চত্বর আর সবুজে ঘেরা বিশাল লন। ভোরের মিষ্টি আলো যখন সেই স্থাপত্যের উপর আছড়ে পড়ত, চারপাশটা এক জাদুকরী আভায় আলোকিত হয়ে উঠত। প্রধান ফটকে নামি দামি ব্র্যান্ডের গাড়ির মেলা লেগেই থাকত, আর ভেতরের পরিবেশে পা রাখলেই মনে হতো এ যেন সম্পূর্ণ ভিন্ন এক গ্রহ। এই ক্যাম্পাসেরই এক পরিচিত মুখ ছিল রেহান। সে কেবল একজন শিক্ষার্থী ছিল না, বরং তার উপস্থিতিটাই ছিল একটা ইভেন্টের মতো। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতির সন্তান। অর্থ, জৌলুস আর ফ্যাশনের এক নিখুঁত মেলবন্ধন ছিল সে। প্রতিদিন তার আগমন ঘটত যেন কোনো রানওয়ের শো স্টপারের মতো। চকচকে মার্সিডিজ এসে থামত, বন্ধুবান্ধবীরা তাকে ঘিরে ধরত, আর সে এক অদ্ভুত দাম্ভিকতা নিয়ে হেঁটে যেত। পরনে ডিজাইনার পোশাক, চোখে দামি রোদ চশমা, সব মিলিয়ে রেহানের জীবন ছিল রূপকথার মতো। সে হাসি খুশি থাকত, আড্ডা দিত, কিন্তু কাউকে নিজের মনের নাগাল পেতে দিত না। জীবনটা তার কাছে ছিল স্রেফ একটা বিনোদনের মঞ্চ। কিন্তু ওই একই ক্যাম্পাসের আলোকছটার আড়ালে লুকিয়েছিল মীরার সংগ্রাম মুখর পৃথিবী। মীরা রোজ লোকাল ট্রেনে চেপে ক্লাস করতে আসত। পরনে সাদামাটা সুতির পোশাক, কাঁধে একটি সাধারণ তুবড়ানো ব্যাগ, আর চোখে মুখে এক অদ্ভুত তাড়া। সে ছিল এক ছাপুষা পরিবারের মেয়ে। বাবা ছোট একটি সরকারি অফিসে কিরানির কাজ করতেন, আর মা দিনরাত এক করে সংসার সামলাতেন। মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে তাদের হিমশিম খেতে হতো। মীরা এই নামি দামি একাডেমিতে পা রাখার সুযোগ পেয়েছিল কেবল নিজের অদম্য মেধা আর স্কলারশিপের জোরে। এই প্রাঙ্গণ তার কাছে শুধু আড্ডার জায়গা ছিল না, এটি ছিল তার বেঁচে থাকার লড়াই। সে রোজ নিজেকে বলতো, এখান থেকে খালি হাতে ফেরা যাবে না। প্রথম যেদিন রেহানের সাথে মীরার দেখা হলো, মীরার মনে কোনো খেদ বা মুগ্ধতা তৈরি হয়নি। সে শুধু এক পলক তাকিয়ে ভেবেছিল পৃথিবীতে কিছু মানুষের পথ কতটা মসৃণ। এরপর সে নিজের ক্যানভাসের দিকে মন দিল। অন্যদিকে রেহানও সেদিন মীরাকে লক্ষ্য করেছিল। চারপাশের এত কৃত্রিমতার ভিড়ে একেবারে মেকআপহীন, শান্ত আর নিজের কাজে মগ্ন একটি মেয়ে। এত নীরব আর স্থির কাউকে রেহান হয়তো আগে কখনো দেখেনি। দিন গড়িয়ে যেতে লাগলো। লেকচার, প্র্যাকটিক্যাল, প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। কিন্তু এই বিশাল ক্যাম্পাসের বুকেই রেহান আর মীরার পথ বারবার এক বিন্দুতে মিলতে শুরু করলো। একদিন আর্ট স্টুডিওতে রেহান নিজের ইজেলের জন্য জায়গা পাচ্ছিল না। চারদিকে খুঁজতে খুঁজতে তার চোখ আটকে গেল মীরার দিকে। তার পাশের জায়গাটিই ফাঁকা ছিল। রেহান গিয়ে সেখানে দাঁড়ালো। কোনো বাক্য বিনিময় হলো না, কিন্তু রেহানের চোখ বারবার মীরার ক্যানভাসের দিকে চলে যাচ্ছিল। তুলির প্রতিটি আঁচড়ে ছিল এক গভীর অধ্যবসায়ের ছাপ। তার চেহারায় ছিল এক তীব্র একাগ্রতা। রেহান জীবনে প্রথমবার ভাবতে বাধ্য হল, শুধু টাকা দিয়েই কি সবকিছুর মূল্যায়ন হয়? মীরা টের পাচ্ছিল কেউ একজন তাকে পর্যবেক্ষণ করছে। সে কিছুটা আড়ষ্ট বোধ করল, তবে মুখ তুলে তাকানোর প্রয়োজন মনে করল না। সে বরাবরই নিজের লক্ষ্য স্থির রাখতে জানত। কিন্তু সেদিন থেকে রেহানের দৃষ্টি প্রায়শই মীরাকে অনুসরণ করতে শুরু করল। মীরাও বুঝতে পারছিল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই সে রেহানের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এর কয়েকদিন পরই বার্ষিক প্রদর্শনীর জন্য দলগত প্রজেক্ট দেওয়া হলো। ঘটনাক্রমে মীরা আর রেহান একই দলে পড়ল। মীরার কাছে এটি ছিল কেবলই একটি অ্যাসাইনমেন্ট, কিন্তু রেহানের কাছে ব্যাপারটা অন্যরকম ঠেকল। প্রথম দিনের আলোচনায় মীরা একদম কাঁটায় কাঁটায় উপস্থিত। তার স্কেচবুক আর নোটস একদম প্রস্তুত। রেহান স্বভাবতই দেরিতে এলো, কিন্তু এবারই প্রথম রেহান কাউকে নিয়ে কোনো ঠাট্টা করতে পারল না। মীরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব বুঝিয়ে দিল। এই থিমের ওপর কাজ করতে হবে, এই রঙের ব্যবহার হবে, আর আগামী বৃহস্পতিবারের মাঝে খসড়া তৈরি চাই। রেহান মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে সম্মতি জানালো।
সময় গড়াতে থাকল, দলগত কাজ এগোতে লাগল, আর সেই সাথে রেহানের ভেতরেও পরিবর্তন আসতে শুরু করল। সে এখন সময় মতো আসে, নিজের কাজটুকু মন দিয়ে করে। মীরা কিন্তু আগের মতোই অবিচল, কঠোর আর গম্ভীর। একদিন স্টুডিওতে কাজ শেষে দুজনে একা ছিল। রেহান হঠাৎ বলে বসল, তুমি সবসময় এত রাশভারী হয়ে থাকো কেন? মীরা রঙের প্যালেট পরিষ্কার করতে করতে উত্তর দিল, কারণ আমার জীবনে বিলাসিতা করার মতো বাড়তি সময় বরাদ্দ নেই। কথাগুলো তীরের মতো বিঁধল রেহানকে। তার কাছে অফুরন্ত সময় ছিল, কিন্তু সে কখনোই তার মূল্য দেয়নি। সেদিন সন্ধ্যায় মীরা বাড়ি ফিরলে শুনতে পেল মাসের বাজার করতে গিয়ে বাবার হাত একেবারে খালি। বাবা মলিন মুখে বসে আছেন। মীরা কোনো সান্ত্বনা দিল না, শুধু নিজের ঘরে গিয়ে পড়ার টেবিলে বসল। কারণ সে জানত দীর্ঘশ্বাস ফেলে বাস্তব বদলানো যায় না। পরদিন একাডেমিতে প্রদর্শনীর চূড়ান্ত প্রস্তুতি শুরু হলো। রেহানকে স্পন্সরশিপ আর আয়োজনের মূল দায়িত্ব দেওয়া হলো। মীরার কাঁধে পড়ল ম্যানেজমেন্ট। আর এখানেই বাঁধল প্রথম গোলমাল। রেহান তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, আমাদের বিদেশি লাইট আর দামি ডেকোরেশন লাগবে। মীরা শান্ত গলায় মনে করিয়ে দিল, আমাদের ফান্ড লিমিটেড, বাজেটের দিকে নজর দিতে হবে। রেহান তাচ্ছিল্যের সুরে বলল, আরে অর্থের চিন্তা তোমাকে করতে হবে না। মীরা সরাসরি তার চোখে চোখ রেখে জবাব দিল, সব ভালো কাজ টাকার জোরে হয় না, মেধা আর সৃজনশীলতা লাগে। পুরো স্টুডিওতে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। রেহান প্রথমবারের মতো বাক্যহারা হয়ে গেল। তার ভীষণ অপমান বোধ হল, কিন্তু মনের গহীনে সে উপলব্ধি করল কথাগুলো একটুও মিথ্যে নয়। সেই রাতে রেহান দু চোখের পাতা এক করতে পারল না। মীরার তীক্ষ্ণ কথাগুলো তার কানে বাজতে লাগল। অন্যদিকে মীরা ভাবছিল, সে কি একটু বেশি রূঢ় আচরণ করে ফেলেছে? পরদিন রেহান নিজেই মীরার কাছে এসে দাঁড়াল, বলল, তুমি কাল ঠিক কথাই বলেছিলে। মীরা অবাক হয়ে তার দিকে তাকালো। আজ রেহানকে কোনো বিগড়ে যাওয়া বড়লোকের ছেলে মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল মানুষটা সত্যিই নিজেকে ভাঙতে চাইছে। রেহানের এই স্বীকারোক্তি তাদের মাঝে জমাট বাঁধা বরফ কিছুটা গুলিয়ে দিল। মীরা শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো। এটি তার কাছে স্বাভাবিক মনে হলেও রেহানের জন্য নিজের অহমিকা ভেঙে বেরিয়ে আসার প্রথম ধাপ ছিল। প্রদর্শনীর কাজ পুরো দমে চলতে লাগল। রেহান এখন প্রতিটি সিদ্ধান্তে গুরুত্ব দিচ্ছে। সে এখন আর শুধু হুকুম করার জায়গায় নেই, বরং হাতে কলমে খাটছে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা তাকে মুগ্ধ করছিল তা হল মীরার নিপুণ কর্মপদ্ধতি। মীরা সবসময় একটি ছকের মধ্যে চলতে ভালোবাসত। তার নোটবুকে প্রতিটি খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকত। রেহান মাঝে মাঝে অবাক হয়ে ভাবত, একজন মানুষ এতটা সুশৃঙ্খল কিভাবে হতে পারে। একদিন স্পন্সর খোঁজার বিষয়ে আলোচনা হচ্ছিল। মীরা জানালো বেশ কয়েকটি গ্যালারিকে রাজি করাতে হবে। রেহান সাথে সাথে বলল, আমি দেখছি, আমার বাবার অনেক বড় বড় কানেকশন আছে। মীরার মুখটা শক্ত হয়ে গেল। সে বলল, জীবনে সবসময় লিফট খোঁজাটা বোকামি। রেহান ভ্রু কুঁচকে বলল, তার মানে? মীরা বলল, আমরা যদি নিজেরাই নিজেদের জন্য দরজা না খুলি তাহলে হাঁটতে শিখব কবে? রেহান চুপ করে গেল। এরপর সে কারো সাহায্য না নিয়ে নিজেই বিভিন্ন গ্যালারিতে ঘুরতে শুরু করল। সারা দিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘুরেও কেউ স্পন্সর করতে রাজি হলো না। সন্ধ্যায় যখন সে মীরার সামনে এসে দাঁড়ালো তখন সে ভীষণ ক্লান্ত। সবাই না করে দিয়েছে। রেহান ম্লান হেসে বলল। মীরা তার দিকে তাকিয়ে বলল, তবু তোমায় আজ তৃপ্ত মনে হচ্ছে? রেহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আজ আমি প্রথমবার নিজের পায়ে হেঁটে প্রত্যাখ্যান পেয়েছি। মীরার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। রেহানের মনে হলো এই হাসি পৃথিবীর সব অর্জনের চেয়ে মূল্যবান। কাজের ফাঁকে ফাঁকে দুজনের মাঝে ছোটখাটো গল্প হতে লাগল। তুমি রোজ এত দূর থেকে ট্রেনে আসো, ক্লান্তি লাগে না? রেহান জিজ্ঞেস করে। মীরা উত্তর দেয়, স্বপ্নের ওজন যখন বেশি হয় তখন ক্লান্তি সুযোগ পায় না। একদিন রেহান তাকে ক্যাফেটেরিয়ায় নিজের বন্ধুদের আড্ডায় ডাকল। মীরা বিনীতভাবে প্রত্যাখ্যান করে বলল, আমি ওখানে মানিয়ে নিতে পারবো না। রেহান জানতে চাইল, কেন? মীরা স্পষ্ট বলল, কারণ তোমাদের আর আমার বাস্তবতার মাঝে যোজন যোজন দূরত্ব। প্রদর্শনীর দিন ঘনিয়ে আসছিল।
একদিন প্রধান অতিথি নির্বাচন নিয়ে দুজনের মাঝে তীব্র মতবিরোধ হল। রেহান চাইল কোনো এক বিখ্যাত সেলিব্রিটিকে আনতে, যার জন্য প্রচুর খরচ হবে। মীরা এর ঘোর বিরোধিতা করল। রেহান মেজাজ হারিয়ে বলে বসল, তোমার চিন্তাভাবনা সবসময় ওই কয়েকটা টাকার মধ্যেই কেন আটকে থাকে? মীরার চোখ দুটো মুহূর্তে ছলছল করে উঠল, কিন্তু পরক্ষণেই সে কঠিন স্বরে বলল, কারণ আমার পরিবারের বেঁচে থাকা ওই কয়েকটা টাকার উপরই নির্ভর করে। কথাগুলো রেহানের বুকে শিল হয়ে বিঁধল। সে বুঝল সে না চাইতেও মীরার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে ফেলেছে। সেই রাতে অনুশোচনায় রেহানের ঘুম হল না। অন্যদিকে মীরাও নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। পরদিন রেহান নিঃশর্ত ক্ষমা চাইল। মীরা শান্ত কণ্ঠে বলল, আমাদের দুই মেরুর জীবনযাত্রা, এটা তোমায় বুঝতে হবে। রেহান মাথা নিচু করে বলল, আমি সেটা শেখারই চেষ্টা করছি। এরপর থেকে দুজনে মিলে এক দারুণ টিম হিসেবে কাজ করতে শুরু করল। রেহানের ভীষণ আর মীরার পরিকল্পনা, দুজনের সমন্বয়ে প্রদর্শনী অসামান্য রূপ নিল। কিন্তু তাদের এই সখ্যতা একাডেমির বাকিদের চোখে বিঁধতে লাগল। কানাঘুষা শুরু হলো। কেউ কেউ বলতে লাগল, মীরা বোধহয় রেহানের টাকার লোভেই তার সাথে এত মিশছে। এই নোংরা কথাগুলো মীরার কানে পৌঁছাতে দেরি হলো না। আত্মসম্মানবোধে আঘাত লাগায় মীরা নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। সে এখন কথা কম বলে, কাজ শেষ হলেই চলে যায়। একদিন রেহান সরাসরি জানতে চাইল, তুমি আমাকে এড়িয়ে চলছ কেন? মীরা নির্লিপ্ত গলায় বলল, কারণ চারপাশের মানুষের নোংরা কথা আমি নিতে পারছি না। রেহান বলল, লোকে তো বলবি, তাতে তোমার কি? মীরা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার গায়ে কাদা লাগলে তুমি তা ধুয়ে ফেলতে পারবে, কিন্তু আমার গায়ে লাগলে সেটা দাগ হয়ে যাবে। এরপর থেকে তারা এক ছাদের নিচে থাকলেও তাদের মাঝে তৈরি হল অদৃশ্য এক প্রাচীর। আমাদের শুধু কাজের বিষয়েই কথা বলা উচিত। মীরার এই একটা কথাই রেহানকে স্তব্ধ করে দিয়েছিল। দিনগুলো কেমন যেন বিবর্ণ হয়ে গেল। আড্ডা নেই, হাসি নেই। রেহান সব বুঝেও চুপ থাকত। মীরা নিজের কাজে মগ্ন থাকলেও তার মনটা বিক্ষিপ্ত হয়ে থাকত। দেখতে দেখতে ফাইনাল ইয়ারের প্রজেক্ট সাবমিশন আর প্লেসমেন্ট চলে এলো। মীরা নিজেকে পুরোপুরি বই আর ক্যানভাসের মাঝে ডুবিয়ে দিল। সে আসলে নিজের ভাবনাগুলো থেকে পালাতে চাইছিল। অন্যদিকে রেহান ক্লাসে বসে থাকলেও তার মন পড়ে থাকত অন্য কোথাও। তার চারপাশের জাঁকজমক তার কাছে এখন অর্থহীন মনে হতো। ফাইনাল রেজাল্ট যেদিন বের হলো, নোটিশ বোর্ডে সবার ওপরে জ্বলজ্বল করছিল মীরার নাম, সেরা গ্র্যাজুয়েট। চারদিকে হাততালির বন্যা বয়ে গেল। মীরা হাসছিল, কিন্তু তার চোখ ভিড়ের মাঝে একজনকে খুঁজছিল। রেহান দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। তার চোখে ছিল অফুরন্ত গর্ব, কিন্তু সে কাছে এলো না, কারণ সে জানত এই মুহূর্তে তার সেখানে যাওয়ার অধিকার নেই। সেদিন রাতে খাবার টেবিলে রেহানের বাবা তাকে পারিবারিক বিজনেসে বসার নির্দেশ দিলেন। কিন্তু রেহান শান্ত স্বরে জানালো সে নিজের একটি ছোট ডিজাইন ফার্ম খুলতে চায়। বাবার চোখে অবিশ্বাস। তিনি বললেন, এত বড় সাম্রাজ্য থাকতে তুমি শূন্য থেকে শুরু করতে চাও? রেহান স্পষ্ট জানিয়ে দিল সে নিজের পরিচয় নিজেই গড়তে চায়। বাবার কণ্ঠ রুক্ষ হল। বললেন, ওই সাধারণ মেয়েটার পাল্লায় পড়ে এইসব বলছো? রেহান শক্ত কণ্ঠে বলল, না, আমি নিজের অস্তিত্ব প্রমাণের জন্য এটা চাইছি। সে রাতেই রেহান ঠিক করল সে বাড়ি ছেড়ে নিজের পায়ে দাঁড়াবে। অন্যদিকে মীরার বাড়িতে নেমে এলো অন্ধকার। তার বাবার চাকরিটি হঠাৎ চলে গেল। সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল মীরার কাঁধে। সে রাতে মীরা অনেক কেঁদেছিল, কিন্তু পরদিন সকাল থেকে সে দ্বিগুণ উদ্যমে কাজে নেমে পড়ল। ছোটখাটো ইলাস্ট্রেশনের কাজ, বাচ্চাদের ড্রয়িং শেখানো, সব কিছু দিয়ে সে হাল ধরল। একদিন একাডেমির করিডোরে দুজনের শেষ দেখা হলো। দুজনেই থমকে দাঁড়ালো। রেহান নীরবতা ভেঙে বলল, কথা বলা যাবে? মীরা সম্মতি দিল। রেহান জানালো সে বাড়ি ছেড়েছে এবং শূন্য থেকে নিজের ফার্ম শুরু করেছে। মীরা অবাক হলেও তার চোখে মুখে প্রশান্তি ফুটে উঠল। সে বলল,
তুমি ঠিক পথেই আছো। রেহান মীরার বাবার চাকরির কথা জানতে চাইল। মীরা অকপটে সব বলল। রেহান সাহায্য করতে চাইলেই মীরা তাকে থামিয়ে দিয়ে বলল, আমার কারো করুণা চাই না, আমার নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। রেহান চুপ করে রইল। সে জানত মীরা ঠিক এমনই। মীরা উঠে দাঁড়ালো, বিদায় নেওয়ার সময় বলল, ভালো থেকো। রেহান দাঁড়িয়ে রইল। তাদের গল্পটা অপূর্ণ থাকলেও এই অপূর্ণতা দুজনের জীবনকেই একটা নতুন মানে দিয়েছিল। সময় তার নিজস্ব ছন্দে বয়ে চলল। রেহানের শুরুর দিনগুলো ছিল চরম সংগ্রামের। ছোট একটি ঘর, বিনিদ্র রাত, আর একের পর এক ক্লায়েন্টের প্রত্যাখ্যান। কিন্তু সে হাল ছাড়েনি। নিজের মেধা আর সততা দিয়ে ধীরে ধীরে সে ইন্ডাস্ট্রিতে নিজের একটি আলাদা নাম তৈরি করে নিল। অন্যদিকে মীরাও নিজের ক্যারিয়ারে অভাবনীয় সাফল্য অর্জন করল। একটি শীর্ষস্থানীয় অ্যাডভার্টাইজিং এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টর পদে আসীন হল সে। তার পরিবারের সব অভাব ঘুচে গেল। এখন সে আত্মবিশ্বাসী, স্বনির্ভর এক নারী। কিন্তু নিভৃত রাতে যখন একাকী বারান্দায় দাঁড়াতো, তখন সেই পুরনো ক্যাম্পাসের স্মৃতিগুলো তার মনে উকি দিত। রেহানও নিজের ব্যস্ততার মাঝে মাঝে মধ্যেই ভাবত, যদি সেদিনগুলোর পরিণতি অন্যরকম হতো। বেশ কয়েক বছর পর শহরে এক বিশাল ক্রিয়েটিভ সামিটের আয়োজন করা হয়েছে। দেশের নামকরা সব ডিজাইনার আর উদ্যোক্তারা সেখানে উপস্থিত। মীরা সেখানে ভিআইপি অতিথি হিসেবে এসেছে। হঠাৎ মঞ্চে এক তরুণ উদ্যোক্তার নাম ঘোষণা করা হলো, যিনি নিজের শূন্য হাত থেকে আজ বিশাল সাম্রাজ্য গড়েছেন। রেহান। মীরার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মঞ্চে দাঁড়িয়ে থাকা রেহান আজ অনেক পরিণত। দুজনের চোখাচোখি হল। সব শব্দ যেন হারিয়ে গেল সেই নিস্তব্ধতায়। রেহান তার বক্তব্যে নিজের জার্নির কথা বলতে গিয়ে বলল, আমার জীবনে এমন একজন এসেছিল যে আমাকে শিখিয়েছে সত্যিকারের সাফল্য টাকার অঙ্কে নয়, নিজের ঘামে মাপা হয়। মীরার চোখে জল চলে এলো। সে খুব ভালো করেই জানত কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা। অনুষ্ঠান শেষেই লবিতে দুজনের দেখা হলো। কোনো আড়ষ্টতা নেই, শুধু একরাশ মুগ্ধতা। কেমন আছো? রেহান প্রশ্ন করল। খুব ভালো। তুমি অনেকটা বদলে গেছো। মীরা হাসল। আর তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ, রেহান উত্তর দিল। দুজনে কিছুক্ষণ নিজেদের ফেলে আসা দিনের স্মৃতিচারণ করল। তারপর হাসি মুখে একে অপরের থেকে বিদায় নিল। আজ আর কোনো আফসোস নেই, কারণ তারা দুজনেই আজ নিজ নিজ জীবনে সফল আর পরিপূর্ণ। কিছু মানুষ জীবনে আসে কেবল আমাদের সেরা সংস্করণটা বের করে আনার জন্য, আর তারপর তারা পরিণত হয় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিতে। প্রিয় দর্শক, এই আখ্যানটি আপনাদের কেমন লাগলো? যদি এই কাহিনী আপনার মনের কোনো তারে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জেলার নাম জানাতে ভুলবেন না, যাতে আমরা বুঝতে পারি আমাদের আয়োজন ঠিক কোথা পর্যন্ত পৌঁছেছে। এভাবেই প্রতিনিয়ত নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ভালো থাকবেন। ধন্যবাদ।